ডাক্তার সুমিত তপাদার সন্দীপ ঘোষকে জানানোর পর কার নির্দেশে এবং কাদের বাঁচাতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা দেবী অভয়ার মা বাবাকে সুইসাইডের কথা বলেন? টালা পুলিশ স্টেশনের এসআই এস কে ঝাকে টালা আউটপোস্ট থেকে এবং ডাক্তার গোলাম আজমকে তার ডাক্তার বন্ধু ৯ই আগস্ট ২০২৪ সকাল ১০টা ২৮-এ অভয়ার সুইসাইডের কথা বলেছিলেন কার কথায় এবং কাদের বাঁচাতে? সুমিত রায় তপাদারের বক্তব্য অনুযায়ী তথ্য পাওয়ার পর সন্দীপ ঘোষ তাকে নির্দেশ দেন মৃতদেহ মর্গে পাঠানোর জন্য, যদিও তখনই প্লেস অফ ক্রাইম সুরক্ষিত রাখার প্রয়োজন ছিল। এই অবস্থায় প্রশ্ন ওঠে, হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনো গোপন সত্য আড়াল করার চেষ্টা করেছিল? সন্দীপ ঘোষ কিভাবে জামিন পেলেন? সিবিআই এর পক্ষ থেকে কি গাফিলতি হয়েছে? অভয়ার বাবা মা ১২টার সময় হাসপাতালে পৌঁছানো সত্ত্বেও বেলা ৩টে অবধি তাদের তাদের মেয়ের মুখ দেখানো হয়নি, অথচ ঠিক সেই সময় বহু অযাচিত লোকের সমাবেশ হয়েছিল সেমিনার হলে। পুলিশের তরফে ৪০ ফিট কর্ডন করার কথা বলা হয়েছে, যে ১১ ফিট কর্ডন করা হয়নি। সেখানে কোনো প্রমাণ নেই, পুলিশ জানলো কি করে? ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি প্রেস মিটে অবৈধভাবে প্রবেশকারী ডাক্তার অভিক দেকে ইচ্ছাকৃতভাবে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে পরিচয় দেন। কেন তিনি মিথ্যে বললেন? কাকে বাঁচাতে চাইছেন? কার নির্দেশে উনাকে এখনো জেরা করা হলো না? কেন অভয়ার বাবা মা যখন তার মরদেহ দেখেন সেটি ছিল সবুজ কাপড়ে ঢাকা? এই একই কথা জানিয়েছেন কলকাতা পুলিশের মোবাইল ফরেন্সিক বিভাগের সায়েন্টিফিক অফিসার সনৎ কুমার সাহা। অথচ কলকাতা পুলিশ দাবি করছে কাপড়টি ছিল নীল। তাহলে সরকারি বক্তব্যে এই ফারাক কেন? কি লুকোনো হচ্ছে? কলকাতা পুলিশের সুপ্রিম কোর্টে দেওয়া বিবৃতি অনুযায়ী অভয়ার মৃতদেহের প্রথম ছবি তোলা হয়েছিল ৯ই আগস্ট দুপুর ১২:২৯। কিন্তু অপূর্ব বিশ্বাসের নির্দেশে ফরেনসিক মেডিসিন বিভাগের ৩ বর্ষের পিজিটি অন্তরা বর্মন নিম্ন আদালতে স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি সেমিনার রুমে গিয়ে সকাল ১১টার কিছু পরেই কলকাতা পুলিশকে ছবি তুলতে দেখেছেন। তাহলে সকাল ১১টার ঠিক পরপর তোলা সেই আগের ছবিগুলো কোথায়? সেগুলো নিম্ন আদালতে কেন পেশ করা হলো না? কি লুকোতে চাইছে পুলিশ? তারা কি গুরুত্বপূর্ণ প্রমাণ চাপা দিচ্ছে? তারা কি অফিসিয়াল টাইমলাইন বদলানোর চেষ্টা করছে? সিএফএসএল রিপোর্টে অপরাধ স্থল নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ পায়। সিবিআই তখন কি অতিরিক্ত তদন্ত করেছিল? যখন ময়নাতদন্তে বেশ কয়েকটি প্রতিরোধের চিহ্ন পাওয়া গিয়েছিল, তখন কিভাবে পুরো অপরাধ স্থান সম্পূর্ণ অক্ষত ও অপ্রভাবিত ছিল? যখন সলিসিটর জেনারেল নিশ্চিতভাবেই ক্লায়েন্ট এই ক্ষেত্রে সিবিআই এর নির্দেশে সুপ্রিম কোর্টে বলেন যে অপরাধ স্থল পরিবর্তিত হতে পারে, তখন সিবিআই কি অতিরিক্ত পদক্ষেপ নিয়েছিল? মস্তিষ্কের নিচে রক্ত জমাট বাঁধার যে প্রমাণ মিলেছে তা মাথাকে জোর করে কোনো শক্ত বা কম শক্ত স্থানে একাধিকবার আঘাত করার ফল বলে রিপোর্টে উল্লেখ করা রয়েছে। কিন্তু যদি ডায়াসের ওপর ম্যাট্রেস ছিল এবং সেমিনার হলে কোথাও রক্তের দাগ না থাকে, তাহলে এই আঘাতগুলো এলো কোথা থেকে? নার্সিং স্টেশন, যেহেতু অপরাধের সময় তীব্র ধস্তাধস্তি হয়েছিল, এটি অন ডিউটি নার্সদের নজরে আসার কথা। তদন্ত হয়েছে? সাপ্লিমেন্টারি চার্জশিট আর কবে আসবে? আসল অপরাধস্থল সিন অফ ক্রাইম নিয়ে সিএফএসএল এর পক্ষ থেকে গুরুতর সন্দেহ প্রকাশ করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ অনুযায়ী অভিযুক্ত রাত ৩:৩৮-এ ৫তলায় অর্থ বিভাগ ছিল এবং ৪:০৩-এ ৪তলায় বক্ষ বিভাগে ছিল। ওই ২৫ মিনিট ধরে সে ৫তলায় কি করছিল? ৯ই আগস্ট ৮তলায় রক্তমাখা গজ ও রক্তের দাগ নার্সিং স্টাফ লক্ষ্য করেন, কিন্তু আজ পর্যন্ত সেখানে সিএফএসএল এর ফরেন্সিক রিপোর্ট করা হয়নি। সিবিআই এর কাছে কি এর কোনো উত্তর আছে? যদি না থাকে, তবে কেন? অভয়ার ধর্ষণ ও হত্যার ঠিক পরের দিনই ১০ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ চেস্ট বিভাগের সেমিনার রুমের পাশে জরুরি মেরামত ও সংস্কারের নির্দেশ দেন, যা স্পষ্টতই অপরাধ স্থল ধ্বংসের চেষ্টা। পিডব্লিউডি কর্মীদের জেরা করা হয়নি কেন? এত বড় অপরাধ ঢাকার চেষ্টার পরেও সন্দীপ ঘোষ কিভাবে জামিন পেলেন? এটি কাকতালীয় নয়, এটি অপরাধমূলক চক্রান্ত।